সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ২৪তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ওই গ্রামে পাকা বাড়ি খুব বেশি ছিল না। আমার দাদুদের বাড়িটা রীতিমতন উল্লেখযোগ্যই বলা যায়। লোকে সেটিকে বাড়ুজ্জে বাড়ি বলে, চলতি ভাষায় বাঠুজ্জা বাড়ি। সে বাড়িতে ৭খানা ঘর, কিন্তু লোকসংখ্যা তার ৫ গুণেরও বেশি। বাড়ির সামনের দিকে ঠাকুর দালান, দুপাশে অনেকগুলি মাটির তৈরি টিনের চালা ঘর। আমরা প্রথমে এসে পাকা বাড়ির দোতলায় একটি ঘরেই স্থান পেলাম, কিন্তু আমার দাদু বড়দাকান্ত বরাবর একটা মাটির ঘরেই থাকেন। আমার দাদু এ গ্রামের একজন গণ্যমান্য লোক। পৈতে গলায় খালি গায়ে সর্বক্ষণ ঘুরে বেড়ান, পায়ে খড়ম। তবু লোকজন তাকে দেখলেই যেন ভয় পায়। তিনি একজন পণ্ডিত ব্যক্তি এবং যথেষ্ট বিষয়ী। দিন দিন বিষয় সম্পত্তি বাড়িয়ে চলেছেন, কোন মন্ত্র বলে কে জানে। আমার দাদুর ৭ মেয়ে ও ৪ ছেলে, সবাই বিবাহিত এবং পুত্রকন্যা সমেত অনেকেই দেশের বাড়িতে থাকেন। প্রথমবার চাকরি হারিয়ে আমার বাবাও এ বাড়িতে কিছুদিন আশ্রিত ছিলেন। তাছাড়াও দুঃসম্পর্কের আত্মীয় স্বজন, অসহায় বিধবারা এখানে এসে জায়গা পেয়ে যায়। মনে হয় এ বাড়িতে প্রত্যেক দিনই নেমন্তন্ন। রান্নাঘরের বারান্দায় সব সময় দেখা যায় একদল লোক বসে বসে খাচ্ছে। আমার জন্ম এ বাড়িতে। ৫ বছর বয়সে এই বাড়ি থেকেই ওই খাল পাড় ধরেই কলকাতা চলে গিয়েছিলাম। কিন্তু সেসব আমার অস্পষ্টভাবে মনে পড়ে, কিংবা মনে পড়ে না। হঠাৎ একটা শিউলি গাছতলায় দাঁড়িয়ে মনে হয় এই জায়গাটা আমার চেনা, আগে দেখেছি, কিন্তু কবে? মনে হয় যেন আগের জন্মে, আগের জন্মের মতন আবছা রহস্যময়। পুকুর পাড়ে ঘাটলার একটা ভাঙা অংশ দেখে মনে হয় আমি জানতাম এখানে ভাঙা থাকবে। আমি ঠিক জানতাম। অথচ মামাদের মুখে শুনি ও জায়গাটা ভেঙেছে মাত্র ১.৫ বছর আগে, অর্থাৎ আমার জানার কথা নয়। একটি বেশ বলিষ্ঠ চেহারার বুড়ি প্রথম দিন আমাকে দেখেই আমার ২ গালে হাত রেখে বলেছিলেন, ও মা, সোনা ভাই কত বড় হইয়া গেছে, প্যান্ট পইরা সাহেব হইছে। সেই বুড়িকে আমি একদম চিনি না, অথচ তাকেই আমার সবচেয়ে বেশি চেনা উচিত ছিল। এর নাম গণেশের মা। ইনি প্রথম আমার নাড়ি কেটে আমাকে কাঁদিয়েছেন। ইনি আমার ধাত্রী। প্রায় শুনি সেই গল্প। উঠোনের মধ্যে হয়েছিল আঁতুড় ঘর। আমার জন্মের আগে কি বৃষ্টি, কি বৃষ্টি! সকলেরই মনে হয়েছিল সৃষ্টি এবার ভেসে যাবে। সবাইকে খুব যন্ত্রণা দিয়ে জন্মেছিলাম এই পৃথিবীতে। তারপরেও বেশ কিছুদিন খুব ছিঁচকা দূরে ছিলাম, তাই আমাকে বলা হতো বাদলা ছেলে। প্রথম প্রথম কয়েকদিন স্কুলে যাবার কোনো ব্যাপার নেই, কোনো শাসন নেই। মামা বাড়ির আদর খাই আর যেদিকে খুশি ঘুরে বেড়াই। মামা বাড়ির সীমানাটা বেশ বড়, ৩টি পুকুর আর ওদিকে বাগান। এক একটা বাগানকে মনে হয় অরণ্যের মতো গভীর। বাগান শুনলেই ফুলের কথা মনে পড়ে, কিন্তু এইসব বাগান ফলের, আম, জাম, নারকোল, লিচু আর বাঁশঝাড় তো সব দিকেই। বড় পুকুরটার ওপারে বাগানটায় শিয়াল আছে। সন্ধ্যের পরই তারা তাদের অস্তিত্ব জানান দেয়। সবাই ওই বাগানে আমাকে একা যেতে বারণ করেছিল, তবু একদিন গেলাম। তখন ঠিক দুপুরবেলা, ভূতে মারে ঢেলার সময়। বাগানের মধ্যে নিস্তব্ধতা, ঝিমঝিম করছে। মাঝে মাঝে শুকনো পাতা উড়ে যাচ্ছে আপন মনে। বাঁশঝাড়ে এমনি খড়খড় শব্দ হয়, কিছু দেখা যায় না। আমি ১ পা করে এগোই, হাতে একটা কঞ্চি, বুকের মধ্যে একটা ছমছমে ভয়। সেই ভয়টাই নেশার মতন, ফিরতে ইচ্ছে করে না। টুপটাপ করে খসে পড়ে পাতা, আর কোথাও হাওয়া নেই, তবু নারকোল গাছের ডগাগুলো কাঁপে। সে নির্জন বাগান, সে একাকিত্ব, এর মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। একটু একটু কেমন মন কেমন করে, একটু একটু ভালোও লাগে। মনে হয় সে বাগানটার কোনো শেষ নেই, অনেক অনেক গভীরে চলে যেতে পারি। সেখান থেকে আর কোনোদিন না ফিরতে হলে বেশ হয়। কি জানি কার উপরে গুচ্ছের অভিমান আসে, বুঝতে পারি না। চুপ করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়ার শব্দ শুনি। মনে হয়
এখান থেকে কলকাতা অনেক দূর, আর কোনো দিন সেখানে ফেরা হবে না। বিষ্ণু, জিমুতো, রেনু, ওদের সঙ্গে আর দেখা হবে না কখনো। সূর্যদা কোথায় হারিয়ে গেল? প্রথম কয়েকদিন আমার কোনো বন্ধু হয়নি। একমাত্র বন্ধু হয়েছিল নাদের আলী। নাদের আলীর বয়সের গাছপাথর নেই, কালো কুচকুচে চেহারা। চেহারা খুব বড় সড়ো নয়, কিন্তু মনে হয় যেন লোহার তৈরি। মুখখানা দেহের তুলনায় ছোট, এবং অমন সুন্দরভাবে হাসতে আমি আর কারুকে দেখিনি। হাসির কথা উঠলেই সে বাচ্চাদের মতন লজ্জায় মুখ নিচু করে হাসে। আমার মামাদের কোথায় একটা বিলে খানিকটা জমিদারি আছে, নাদের আলী সেটা দেখাশোনা করে। অনেক সময় সেখানেই সে মাসের পর মাস নৌকোর ওপরে থাকে। নাদের আলী বলে সে বিলটার নাম 3 প্রহরের বিল। সেখানে যা সব কাণ্ড ঘটে সেরকম আর বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও নেই। সেখানকার জলে কুমির আছে, তারা নৌকোর পাশে পাশে ভাসে, এঁটো কাটা ভাত পাবার আশায়। কারুকে কামড়ায় না। আদর করে তাদের পিঠের ওপর বৈঠা দিয়ে বাড়ি মারলে তারা মোষের মতন ঘর ঘর শব্দ করে। সেখানে এক একটা পদ্ম ফুল ফোটে, সূর্যের চাইতেও বড় সাইজের। সে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে একসঙ্গে। নাদের আলী, আমাকে সেখানে নিয়ে যাবে? নাদের আলী আস্তে আস্তে দুদিকে মাথা দোলায়। তাতে হাঁ কিংবা না কোনোটা ঠিক বুঝতে পারি না। নাদের আলীর সঙ্গে ভর দুপুরবেলা পুকুর ঘাটে বসে আমি 3 প্রহরের বিল দেখতে যাবার ষড়যন্ত্র করি। ব্রজগোপাল সূর্যকে নিয়ে নামলেন খড়গপুর স্টেশনে। তখন অনেক রাত। ট্রেন আসার সময় প্ল্যাটফর্মে ক্ষণিক চাঞ্চল্য জেগেছিল। ট্রেন যাবার পর সব দিক আবার নিঝুম। অন্য যাত্রীরা বেরিয়ে যাবার পরেও ব্রজগোপালরা বেশ খানিকক্ষণ বসে রইলেন একটা বেঞ্চে। দুজনে একটা কথাও বলা বলি হলো না। ব্রজগোপাল নিঃশব্দে সিগারেট টানতে লাগলেন। তারপর একসময় উঠে দাঁড়িয়ে ব্রজগোপাল বললেন, চল, হাঁটতে পারবি? সূর্য জিজ্ঞেস করল, কত দূর? খুব বেশি হবে না, 5-7 মাইল বড় জোর। হ্যাঁ চল না, বেড়াতে বেড়াতে চলে যাব। স্টেশনের বাইরে 2-1খানা ঘোড়ার গাড়ি তখনও রয়েছে। ঘোড়াগুলো ও গাড়োয়ান সবাই ঘুমোচ্ছে। ব্রজগোপাল সেদিকে গেলেন না, সোজা রাস্তা ধরে হাঁটতে লাগলেন। লোকালয়ে ছাড়িয়ে এসে পড়ল গ্রামের পথ, অন্ধকার। ওদের কাছে টর্চও নেই। ব্রজগোপাল বললেন, এদিকে অনেক টিকটিকি ছড়িয়ে আছে। একজন ধরা পড়লে আরেকজনকে পালাতে হবে, এই হচ্ছে কথা। তখন কেউ কারুকে চিনি না, বুঝলি? সূর্য কোনো সাড়া শব্দ করল না। ব্রজগোপাল এবার আফসোসের সুরে বললেন, এই সময় হরদা নেই। আমরা এখন সত্যিকারের লড়াই শুরু করছি, অথচ হরদা দেখে যেতে পারলেন না। হরদার উপর সুভাষবাবুর অনেকখানি আস্থা ছিল। 2-1খানা গরুর গাড়ি মাঝে মাঝে দেখা যায়। অনেকক্ষণ বাদে বাদে 1-2জন লোকও চলে যায় পাশ দিয়ে। যে কোনো রাত্রির রাস্তাতে এরকম 2-1জন উদাসীন ধরনের লোক চোখে পড়বেই। ওরা সবাই কোথা থেকে আসে, কোথায় যায় কে জানে। হয়তো ওরাও ব্রজগোপাল আর সূর্য সম্পর্কে ওই কথাই ভাবছে। জোর হেডলাইট জেলে একটা গাড়িকে আসতে দেখে ওরা পুলিশের গাড়ি মনে করে রাস্তা থেকে মাঠে নেমে গেল। গাড়িটা পুলিশের নয়, মিলিটারি। গাদাগাদি করা সোলজার চেঁচিয়ে গান গাইছে। এখন ওরা ধরল মাঠের ভেতরের কাঁচা রাস্তা, পরিষ্কার জ্যোৎস্না রাত, পথ চিনতে তেমন অসুবিধে হয় না। ব্রজগোপাল সূর্যর কাঁধে হাত রেখে বললেন, সূর্য, তোর মনে আছে আমাদের হাজারিবাগের আস্তানায় তুই যেদিন প্রথম এসেছিলি? হরদা না আটকালে আমরা বোধহয় তোকে মেরেই ফেলতাম। আমি তোকে খুব জোরে একটা চড় মেরেছিলাম রে। সূর্য বলল, ভীষণ জোরে মেরেছিলেন। তখন আমরা স্পাইয়ের ভয়ে খুব সন্ত্রস্ত ছিলাম। তোর বয়সী ছেলেরাও স্পাই হয়। কেন হয়? এদের কত রকম কায়দা আছে, কত রকম লোভ দেখায়। মানুষের কি আর লোভের শেষ আছে? পরাধীন দেশ, এই দেশের লোকও রায়বাহাদুর হয়, তাই নিয়ে আবার গর্ব করে। দেখ না যোগানন্দ, আমাদের কতখানি সর্বনাশ করে গেল। শুধু শুধু ডাকাতির বদনাম নিলাম। অতগুলো টাকা,
দলও ভেঙে গেল। শঙ্কর তো ভিড়ল জয়প্রকাশ নারায়ণজির সোশ্যালিস্টদের দলে। যোগানন্দ সম্পর্কে কিন্তু আমার এখনো ঠিক বিশ্বাস হয় না। আর বিশ্বাস অবিশ্বাসের তো ব্যাপার নেই, অতগুলো টাকা নিয়ে স্রেফ উধাও হয়ে গেল। বড়লোকের ছেলে, বাড়িতে অভাব নেই, আমাদের সঙ্গে থেকে কম কষ্ট সহ্য করেনি। আমরা খুব বিশ্বাস করতাম ওকে, তবু টাকার লোভ সামলাতে পারল না। আমি কোনোদিন টাকা পয়সা ভোগ করিনি, ওর যে কি টান তাও জানি না। একটুক্ষণ চুপ করে থেকে রাজগোপাল বললেন, আমার বাবা ছিলেন পোস্ট অফিসের কেরানি, চিরকাল টানাটানির সংসার। সবাই ভেবেছিল আমি লেখাপড়া শিখে বাড়ির দুঃখ ঘোচাবো। দেশের দুঃখ ঘোচাবার কথা কজন আর ভাবে বল? সবাই নিজের সংসারের দুঃখই ঘোচাতে চায়। আমি একটা স্কুলে মাস্টারিও নিয়েছিলাম, বেশি দিন পোষালো না। হেডমাস্টারটি ছিল ইংরেজের মার্কা মারা গোলাম। ওকে যদি কোনোদিন বিলেতে নিয়ে যাওয়া হয়, ও তাহলে বোধহয় বিলেতের মাটি চাটবে। সব ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়লাম। কতদিন বাড়ির কোনো খবরও রাখি না, আমিও কোনো খবর দিই না। আমার জন্য তারা বিপদে পড়তে পারে। ছোট ভাইটা আছে। ব্রজদা, আমরা এখন কোথায় যাচ্ছি? চল না, ভালোভাবেই থাকবি। তোর বাবাকে কিছু বলে এসেছিস? বলেছি বিশেষ কাজে বাইরে যাচ্ছি। কোনো আপত্তি করেনি? সূর্যও চুপ করে রইল। বড়বাবুকে সে জানিয়ে এসেছে ঠিকই, কিন্তু মতামতের জন্য সে অপেক্ষা করেনি। বড়বাবু আজকাল ওর কোনো কাজে বাধা দেন না। একদিন তিনি সূর্যকে মেরেছিলেন, সেই একদিনই। তিনি বোধহয় বুঝেছিলেন মারধর বা বকুনি দিয়ে এ ছেলেকে ঠান্ডা করা যাবে না। ব্রজগোপাল বললেন, সবারই বাবা মা আছেন। সব বাবা মাই ছেলের জন্য চিন্তিত থাকে। ক্ষুদিরাম কিংবা ভবানীর মা বাবা ছিল না? তোর তো মা নেই, তোর বন্ধন অনেক কম। শোন, তোকে এখানে দুটো কাজ করতে হবে। এখানকার মানুষজনের সঙ্গে মিশবি, লোককে দেশের কথা বোঝাবি। সতীশ সামন্ত মশাই এ জেলায় অনেক কাজ করেছেন, তার দলের ছেলেদের সঙ্গে পারলে যোগাযোগ করে নিবি, কিন্তু নিজের কথা বিশেষ কিছু ভাঙবি না। অ্যাকশনের সময় আমি তোকে খবর পাঠাবো। তোর আরেকটা কাজ হবে যোগানন্দকে খুঁজে বার করা। আমি খবর পেয়েছি সে এদিকেই কোথাও আছে। যদি খুঁজে পাই, প্রথমে ভাব জমাবার চেষ্টা করবি। এমনভাবে কথা বলবি যেন তুইও দল টল ছেড়ে দিয়ে এদিকে লুকিয়ে আছিস। আমার নামে যত পারিস নিন্দে করবি। তারপর ওর বিশ্বাস অর্জন করতে পারলে একদিন সুযোগ বুঝে শেষ করে দিবি। তখন যেন গুলি চালাতে হাত না কাঁপে একটুও। বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। এদের মেরে দেশের লোকের কাছে একটা দৃষ্টান্ত রাখা দরকার। মারার আগে ওকে কিছু জিজ্ঞেস করব না? ব্রজগোপাল থমকে দাঁড়িয়ে বলল, শোন সূর্য, কোনো মানুষকে যদি মারতে চাস তাহলে তার কাছ থেকে যুক্তি বা স্বীকারোক্তি শোনার আশা করিস না। ওসব শুনলে তাকে আর শেষ পর্যন্ত মারতেই পারবি না। সেই হিসেবে একজন ইংরেজকেও মারা যায় না। মানুষ যত দোষই করুক, মৃত্যু কখনো তার শাস্তি হতে পারে না। আমরা ভারতীয়, মানুষের প্রাণ নষ্ট করার ব্যাপারে আমাদের মন কখনো ঠিক সায় দেয় না। ইংরেজ আজ শুধু অস্ত্র শক্তিতে বলিয়ান হয়ে আমাদের ওপর প্রভুত্ব করছে। জ্ঞান, বুদ্ধি, নিষ্ঠা কোন দিকে ওরা শ্রেষ্ঠ? এই অত্যাচারীকে আঘাত হানবার জন্যই আমাদেরকে অস্ত্র ধরতে হয়েছে। কোনো ব্যক্তি বিশেষের ওপর আমাদের হিংসে নেই। এককালে স্কুলে পড়াবার জন্যই বোধহয় ব্রজগোপালের আন্তরিক কথাগুলো বক্তৃতার মতন শোনায়। সূর্য বিনা মন্তব্যে নীরবে শুনে গেল। দূরে কয়েকটা মিটমিটে আলো দেখে বোঝা যায় সামনে কোনো গ্রাম আসছে। ব্রজগোপাল সেই গ্রামটিও পার হয়ে গেলেন নিঃশব্দে। আরেকখানা মাঠ পেরুবার পর আরেকটি গ্রাম। ব্রজগোপাল সেই গ্রামের শেষ প্রান্তের একটি বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বাড়িটিতে মাটির দেয়াল ও খড়ের চালা দেওয়া, পাশাপাশি কয়েকটি ঘর। উঠোনের এক পাশেই গোয়াল ঘর, সেখানে দুটি গরুর চোখ অন্ধকারে বৃহৎ মণির মতন ঝকঝক করছে। গোটা বাড়িটাই ঘুমন্ত মনে হয়েছিল।
ব্রজগোপাল দরজায় একটু আঘাত করতেই দরজা খুলে গেল। একজন মধ্যবয়স্ক লোক মুখ বাড়িয়ে বলল, দাদা নাকি? ব্রজগোপাল বললেন, উপেন, আমি। খবর পেয়েছিলে? হ্যাঁ দাদা, আজ বিকেলে এক ছোকরাবাবু বলে গেল। দাঁড়ান, বাতি জ্বালি। হ্যারিকেন জেলে লোকটি বাইরে বেরিয়ে এসে বারান্দায় মাদুর পাতল। আরেকজন মহিলাও এলেন, লোকটির স্ত্রী মনে হয়। আসেন দাদারা, বসেন এসে। ব্রজগোপাল বারান্দায় উঠে বললেন, উপেন, এই ছেলেটিকে তোমার কাছে নিয়ে এলাম। একে কিছুদিন রাখতে হবে এখানে। হ্যারিকেনের আলোয় সূর্যর মুখ ভালো করে দেখে চমকে উঠে উপেন বলল, দাদা, এ কাকে নিয়ে এসেছেন? এ যে দেখছি সাহেবের ছেলে। না না। বলেন কি? এই রং, এই চুল, কটা চোখ? আরে না হে, এ আমাদের বাঙালি ঘরেরই ছেলে, খুব ভালো ছেলে। একে কি লুকিয়ে রাখতে পারবো? আমাদের এসব গায়ের গরিব গুরব লোক যে এনার দিকে হাঁ করে চেয়ে থাকবে, এরকম গৌরবর্ণ কি এদিকে কোথাও আছে? একে কি চাপা রাখা যায়? ব্রজগোপাল হাসতে হাসতে বললেন, আরে ওসব ছাড়ো, কাল সকাল থেকে ওকে গামছা পরিয়ে মাঠে নামিয়ে দেবে। ওকে বসে বসে তোমার বাড়ির অন্ন ধ্বংস করবে ভেবেছ? রীতিমতন খাটিয়ে নেবে ওকে। 2-4 দিন রোদে বৃষ্টিতে মাঠের মধ্যে কাজ করলেই ওসব গৌরবর্ণ টন্য কালি হয়ে যাবে। বাড়ির অন্য অনেক লোক ভিড় করে এসেছে। 5 ছেলে মেয়ে, লাজুক মুখ, অবাকভাবে দেখছে এই দুজন আগন্তুককে। সূর্য মুখ নিচু করে বসে আছে। ব্রজগোপাল বললেন, উপেন, বড্ড খিদে পেয়েছে, কিছু খাওয়াবে? উপেন কপালে করাঘাত করে বললে, হায় হায়, এতক্ষণ না খেয়ে আছেন, এখন কি খাওয়াবো আপনাদের? ভাত চড়িয়ে দেব? সেসব খেলে কি পেট ভরে? হায় হায়, নিজের মুখে খেতে চাইলেন, আমার এত সৌভাগ্য, কি যে খাওয়াবো? তোমার যা আছে নিয়ে এসো না। উপেন হাঁকডাক শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যে এসে গেল থালা ভর্তি মুড়ির মোয়া আর বড় বড় মর্তমান কলা। ব্রজগোপাল আর সূর্য তৃপ্তির সঙ্গে খেতে লাগলো সেগুলো। খাওয়া শেষ হয়ে যাবার পরই ব্রজগোপাল যেতে চান। অনেক জেদাজেদি করেও তাকে আর রাখা গেল না। ভোরবেলায় তাকে কোথায় যেন যেতে হবে। উপেনের কাছ থেকে বিদায় নিয়ে ব্রজগোপাল সূর্যকে একটু ডেকে নিয়ে বাইরে গেলেন। ওর কাঁধে হাত দিয়ে বললেন, সাবধানে থাকবি, এরা লোক ভালো, তোর কোনো অসুবিধা হবে না। সূর্য তার স্বভাবসুলভ ভঙ্গিতে চুপ করে রইল। ব্রজগোপাল বললেন, আজকাল আমি একটু দুর্বল হয়ে গেছি, কারোর সঙ্গে ছাড়াছাড়ি হলেই মনে হয় আর দেখা হবে না। সূর্য, যদি আর দেখা না হয়, যদি আমি মরে যাই, তবু তুই থাকবি তো? সূর্য বলল, থাকব। ব্রজগোপাল আর কিছু না বলে হন হন করে মিলিয়ে গেলেন অন্ধকারে। সূর্যকে শুতে দেওয়া হয়েছিল একটি ছোট্ট মাটির ঘরে। মাটিতে পরিপাটি করে বিছানা পাতা, তার পায়ের কাছেই কয়েকটা ভুসির বস্তা, আর ঘরটাতে একটু ছাগল ছাগল গন্ধ। কয়েকদিন আগে এদিকে প্রবল ঝড় বৃষ্টি হয়ে গেছে। সে সময় বোধহয় এই ঘরে ছাগলগুলোকে এনে রাখা হয়েছিল। সারা রাত সূর্যর ঘুম এলো না, ঠায় জেগে রইল চোখ মেলে। মাথার কাছে একটা লণ্ঠন জ্বালা ছিল, সেটা সে ইচ্ছে করেই নিভিয়ে দিয়েছে। নিস্তব্ধ পল্লীতে শুধু এক টানা ঝিঁঝির শব্দ ও মাঝে মাঝে কুকুরের ডাক। পাশের গোয়াল ঘরে গরুদের বড় বড় নিঃশ্বাস ও স্বপ্ন দেখা গোঙানির শব্দ শোনা যায়। ভোরের আলো ফুটতে না ফুটতেই সূর্য বিছানা থেকে উঠে বাইরে চলে এলো। দেখা গেল বাড়ির কিছু কিছু লোকজন তারও আগে জেগেছে। রান্নাঘরে আঁচ পড়ে গেছে। একজন বুড়ি গোবর ছড়া লেপছে দেয়ালে। দিনের আলোয় সূর্য বাড়িটাকে ভালোভাবে দেখল। একটা উঠোনকে ঘিরে কয়েকটা ঘর। উঠোনের ঠিক মাঝখানেই একটা বেশ বড় নিম গাছ। নিম গাছের নিচে ধান ঝাড়াইয়ের ব্যবস্থা। রান্নাঘরটি উঠোনের এক কোণে। মাটির ঘর হলেও দেয়ালগুলি বেশ ঝকঝকে তকতকে।
মোটামুটি একজন সম্পন্ন চাষির বাড়ি বলা যায়। মুখ ধোয়ার জায়গা টায়গা কোথায় সূর্য জানে না, কাকে কি জিজ্ঞেস করবে তাও বুঝতে পারছে না। সে একটু জড়সড় হয়েই উঠোনের একপাশে দাঁড়িয়েছিল। এই সময় চোখ মুছতে মুছতে বেরিয়ে এলো উপেন সামন্ত মশাই। বেটে খাটো মানুষটি, খালি গায়ে বেশ নাদুস নুদুস চেহারা। এই যে উঠে পড়েছ দাদা, চলো পুকুরে যাই একসঙ্গে। উপেন সামন্তের বয়স সূর্যর প্রায় 3 গুণ বেশি। তবু সে সূর্যকে আগাগোড়া দাদা বলেই সম্বোধন করতে লাগলো এরপর থেকে। এরকম অতিথিপরায়ণ মানুষ কদাচিৎ দেখা যায়। সূর্যকে সারাক্ষণ সে এমন খাতির করতে লাগলো যেন স্বয়ং ভগবান এসেছে তার বাড়িতে। তাকে ছাপোষা গৃহস্থই মনে হয়। চাষবাস জমি জমা নিয়েই ব্যস্ত। এর সঙ্গে ব্রজগোপালের দলের কি করে যোগাযোগ হলো সূর্য ঠিক বুঝতে পারে না। এ সম্পর্কে কোনো প্রশ্নও সে করতে পারে না, কারণ সেরকম নিয়ম নেই। রান্নাঘরের পেছনে একটু দূরেই পুকুর। ঘাটে সিঁড়ি নেই। তাল গাছ কেটে ধাপ বানানো হয়েছে। ছোট ছোট পানা ভাসছে পুকুরের জলে। উপেন সামন্ত নিম গাছের ডাল ভেঙে একটি দাঁতন সূর্যের হাতে দিয়ে কথা বলতে বলতে দাঁত মেজে নিয়েছে। পুকুরের পাড়ে নেমে পানা সরিয়ে সরিয়ে খানিকটা জল পরিষ্কার করে নিল। তারপর বেশ আরাম করে মুখ ধুতে ধুতে কুলকুচো করা জল আবার ছিটিয়ে ফেলতে লাগলো পুকুরে। সূর্যকে বলল, হ্যাঁ নাও দাদা, হ্যাঁ নাও। সূর্যর ইংরেজি স্কুলে শিক্ষাপ্রাপ্ত মন একটু দ্বিধাগ্রস্ত। স্বাস্থ্য বইয়ের নানা উপদেশ মাথার কাছে ঘুরঘুর করে, কিন্তু এখন উপায়ন্তর নেই। উপেনের দিকে আর চোখে তাকিয়ে সে ভাবল, স্বাস্থ্যের সমস্ত নিয়মকানুন অগ্রাহ্য করা সত্ত্বেও এর স্বাস্থ্যটি তো বেশ ভালোই দেখা যাচ্ছে। তবু মুখের জল কুলকুচো করে পুকুরে ফেলার ব্যাপারটাতেই সূর্যর অস্বস্তিই কাটে না। একটুক্ষণ অপেক্ষা করে সে হাত দিয়ে অনেকখানি জল সরিয়ে সরিয়ে তারপর এক আজলা জল মুখে পুরে দেয়। জলে একটু গন্ধ আছে, কিন্তু খুব বিস্বাদ নয়। চায়ের পাট নেই এই বাড়িতে। সূর্যকে খেতে দেওয়া হলো এক থালা পাতলা সুজির হালুয়া। এটা যে সূর্যের খাতিরেই বানানো হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। গুড় দেওয়া হালুয়া সূর্য আগে কখনো খায়নি। গরম গরম বেশ খেয়ে ফেলা যায়। একটু পরেই উপেন সামন্ত চাষের কাজে বেরিয়ে গেল। ব্রজগোপালের বলে যাওয়া সত্ত্বেও এবং সূর্যের অনেক পীড়াপিড়িতেও সে সূর্যকে কিছুতেই সঙ্গে নিল না। একগাল হেসে বলল, হ্যাঁ তাও কি হয়, ভদ্রলোকের ছেলেকে দিয়ে কি হাল চাষ করানো যায়? তরোয়াল দিয়ে কি কেউ দাড়ি কামায়? সূর্য বলল, আমি তো ভদ্রলোক নই। তা তুমি যাই বলো দাদা, তোমার এই চেহারা, আমাকে যে শেষে পুলিশে ধরবে। তুমি দাদা কোথাও বেরিও না। সূর্য কিছুতেই তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারল না। সারাদিন সে বাড়ির মধ্যে বন্দি। এ বাড়িতে বিভিন্ন বয়সী 5 জন নারী আছে। উপেন সামন্তর মা এখনো বেঁচে, তার ভাই মারা গেছে। বিধবাটি এ বাড়িতেই থাকে। উপেন সামন্তর এক ছেলে বাবার সঙ্গেই চাষবাস করে, আরেক ছেলে খড়গপুরে কলেজে পড়তে গেছে। বাড়ির মেয়েরা সূর্যর দিকে অবাকভাবে চেয়ে থাকে। কেউ সামনাসামনি কোনো কথা বলে না। বয়স্ক মেয়েরা ফিসফাস করে বলে, কি সুন্দর, কি সুন্দর। কুমারী মেয়েরা ফিকফিকিয়ে হেসে মুখ ফিরিয়ে নেয়। সূর্য দারুণ অস্বস্তিতে পড়ে যায়। নিজের চেহারা বিষয়ে সে একেবারেই সচেতন নয়। অন্য কেউ এ বিষয়ে কথা বললে সে মনে মনে বিরক্তই হয়। দুর্ভাগ্যের বিষয়, প্রায় জায়গাতেই তাকে এই বিষয়ে আলোচনা শুনতে হয়। প্রথমবার দেখে কেউই তাকে বাঙালি বলে মনে করে না। ব্রজগোপাল বলে গিয়েছিলেন সূর্য গ্রামের লোককে দেশের কথা বোঝাবে, কিন্তু গ্রামের লোককে সে কোথায় পাবে? কি করে তাদের সঙ্গে কথা বলতে হয় তাই সে জানে না। ওরা তো প্রায় সারাদিনই মাঠে থাকে। সন্ধেবেলা ফিরেই খাবার খেয়ে নেয় এবং অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। রাত্রে কেরোসিনের আলো জ্বেলে রাখা রীতিমতন ব্যয়সাধ্য ব্যাপার। সূর্য কথা বলার কোনো লোক খুঁজে পায় না।